ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ সার্ভিসের হিস্ট্রিতে বা ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থীদের হিস্ট্রিতে আজকের একটা কালো সময়, কালো দিন চলছে। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 ক্যান্ডিডেট যারা অলরেডি চাকরি করছিল, চাকরি করে নিজেদের জীবনে, নিজেদের লাইফে, নিজেদের ফ্যামিলিতে ওয়েল সেটেলড একটা সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাচ্ছিল, যেটা সরকারি চাকরির ক্ষেত্রে এক্সপেক্টেড। কিছু টিচার যারা ভালো, যারা স্কুলে পড়াশুনো করাচ্ছিলেন, বাচ্চারা পড়ছিল, এখন এই একটা হিউজ সেটব্যাকের জন্য যেমন একদিকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের, সেই সমস্ত স্যার ম্যাডামদের জীবনে একটা বিভীষিকা নেমে এসছে, ঠিক একই রকমভাবে স্কুলগুলোতে প্রধান শিক্ষকরা বা অ্যাডমিনিস্ট্রেশন ভেবে কুল পাচ্ছে না যে কীভাবে স্কুলগুলো এখন রান করবে, বা এই এত হিউজ পরিমাণ টিচারদের ছাঁটাই হয়ে যাওয়ার পরে কিভাবে স্কুলগুলো চলবে। তো এরকম একটা আবহে এই ভিডিওটা করা, জাস্ট তোমাদের কিছু আশার আলো বা গাইডেন্স, কোনো উপদেশ বলবো না, কারণ এই ঘটনাটার জন্য সত্যি কোনো ভাষা আমার কাছে এখন নেই। আমি স্পিচলেস হয়ে গেছি, কারণ এরকম আমি কখনো দেখিনি, কোথাও দেখিনি, এই প্রথম। তো আমি স্পিচলেস। তবুও আমার মনে হলো যে তোমাদের সঙ্গে 2 মিনিট একটু কথা বলা দরকার, যাতে তোমরা ডিপ্রেশনের মধ্যে না গিয়ে এই জিনিসটার সঙ্গে, এই সিচুয়েশানটার সঙ্গে লড়াই করতে পারো। সবার প্রথমে আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা অলরেডি চাকরি এখনও তো যায়নি, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মনে হচ্ছে যে তাদের চাকরিটা চলে যাবে। তাদেরকে আমি একটাই কথা বলি, আপনারা যদি কেউ দেখে থাকেন বা তোমাদের কোনো চেনা পরিচিত দাদা দিদি, কোনো আত্মীয় যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে থাকে, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে পারি যে এই নিয়ে তো অনেক তর্জমা চলছে যে কে যোগ্য কে অযোগ্য। সুপ্রিম কোর্ট বলছে যারা অযোগ্য 6,000 চিহ্নিত করা গেছে, তাদেরকে টাকা ফেরত দেওয়া হোক, বাকিরা টাকা ফেরত দেবে না। তাহলে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে বলছে, তাহলে যোগ্যদের চাকরিটাই বা কেন গেল? তাহলে যারা অলরেডি যোগ্য বলে মনে করছি তাদের মধ্যেও হয়তো অনেক পরিমাণে যোগ্য রয়েছে, বা তাদের সবাইকার চাকরি নাই যেতে পারত। রাজ্য সরকার যোগ্য অযোগ্যের প্যানেল আলাদা করে দিতে পারত, কোর্ট আলাদা করে চিহ্নিত করতে পারত। সিবিআই কেন তদন্ত ঠিক করে করলো না? যারা ঘুষ নিল, যারা করাপ্টেড নেতা মন্ত্রী বা আধিকারিক যারা ঘুষ নিল, তাদের কেন শাস্তি হলো না? ক্যান্ডিডেটদের বা স্টুডেন্টদের উপরে কেন শাস্তি হলো? এই সমস্ত অনেক কিছু চলছে। এই সমস্ত ব্যাপারের মধ্যে আমি যাব না। আমি আশা করি যে হয় সুপ্রিম কোর্ট নিজের এই রায়টাকে পুনর্বিবেচনা করবে, অথবা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন কোনো প্রসেস নিয়ে এই স্টুডেন্টদেরকে, যারা যেই ক্যান্ডিডেটদেরকে, এই স্যার ম্যাডামদের যারা অলরেডি চাকরি খোয়ার পথে, তাদেরকে নতুন করে সুযোগ দেবে। এখন সেটাও কেমনভাবে দেবে, ফ্রেশ ক্যান্ডিডেট ঢুকতে পারবে কিনা, এইসব আমি জানি না, এসব জানার কথাও নয়, এসব ভবিষ্যতে দেখা যাবে। আমার মনে হয় যে আপনাদের কোনো না কোনো পথ নিশ্চয়ই বেরোবে, যাতে আপনারা এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসতে পারেন। শুধু আপনারা পরম ঈশ্বরের প্রতি আশ্বাস হারাবেন না। আমি আশা করি আপনাদের এই সময়টা কেটে যাবে এবং নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বেরোবে। তবুও আমি বলি যে তোমাদের মধ্যে বা আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত পড়াশুনোর মধ্যে আছো, বা মনে হচ্ছে যে আমি যদি একটু চেষ্টা করি অন্যান্য পরীক্ষাগুলোয় বসতে পারবো বা প্রিপারেশান নিতে পারবো, তাদের কাছে এখনও সময় আছে যে এদিকে যা হচ্ছে সমস্ত কিছু ভুলে নিজেদের স্বার্থে, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের বাড়ির স্বার্থে, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে এদের মুখের দিকে তাকিয়ে আরও একটা বার যদি ওই প্রিপারেশানে নিজেকে ঝাঁপিয়ে দেওয়া যায়, নতুন যে পরীক্ষাগুলো আসতে চলেছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সেগুলোর জন্য আপনারা যারা অলরেডি পড়াশুনো করে চাকরি পেয়েছেন, আমি জানি যে যারা এসএসসি ক্লার্ক হোক বা অন্যান্য টিচারের এক্সাম হোক, তারা সমস্ত ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশান নেয়, নিতে কোনো একটা টিচিং জবে পেয়ে যায়, সেখানে ঢুকে যায়। আপনাদের হিউজ নলেজ আছে, হিউজ এক্সপিরিয়েন্স আছে প্রিপারেশানের। চেষ্টা করুন যাতে আবার নতুন করে প্রিপারেশান নিয়ে, এদিকে যা হচ্ছে সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, নতুন করে প্রিপারেশান নিয়ে যাতে নতুন কোনো রাস্তা, নতুন কোনো উপায়, নতুন কোনো চাকরি পাওয়ার পথ আপনি তৈরি করতে পারেন, যদি সম্ভব হয়। জানি অনেকের পক্ষে সম্ভব হবে না, কারণ পড়াশুনো ছেড়ে তারা পুরোপুরি অন্য জগতে চলে গেছেন, ফ্যামিলি হয়ে গেছে। তবু যদি সম্ভব হয়
আপনারা এই সময়টা ওই দিকে যা চলছে চলছে, তার পাশাপাশি এদিকে একটু মনোনিবেশ যদি পারেন তো করুন, ঠিক আছে? যারা পারবেন না তাদের জন্য নিশ্চয়ই কোনো আশার আলো বেরোবে, ঠিক আছে? যারা নতুন ক্যান্ডিডেট, যারা সবে গ্র্যাজুয়েশন দিয়েছো বা 2-3 বছর ধরে পড়াশোনা করছো, তারা এই সমস্ত ব্যাপার স্যাপার দেখে রীতিমতো হকচকিয়ে গেছো, এটা আমি জানি, পারপ্লেক্সড হয়ে গেছো। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমি যেদিন থেকে পড়ানো শুরু করেছি, আমি প্রত্যেককে একটাই গাইড করি, একটাই অ্যাডভাইস দিই যে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট ওরিয়েন্টেড এক্সামের ওপর ফোকাস করে কেউ বসে থেকো না। অনেক স্টুডেন্ট আছে যারা শুধু পুলিশের ওপরে ফোকাস করে থাকে, অনেক আছে যারা শুধু ক্লার্কশিপের ওপর ফোকাস করে, অনেকে আছে যারা শুধু WBCS-এর জন্যই পড়ে। এখন এমন একটা দিন, যে এমন একটা সময় চলছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওপরে ফোকাস করে যারা থাকছো, তারা এতদিন পস্তেছ, আগামী দিনেও ডিপেন্ড করবে, কারণ স্কুল সার্ভিস কবে হবে জানা নেই, ক্লার্কশিপ হলেও রেজাল্ট কবে বেরোবে, টায়ার 2 কবে হবে জানা নেই, নতুন ক্লার্কশিপ কবে হবে জানা নেই। সবসময় আমি বলি যে তোমরা যদি পড়াশুনো করোই, কম্পিটিটিভ এক্সামের লাইনে যদি তোমরা থাকোই, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ওরিয়েন্টেড জবের জন্য প্রিপারেশান নাও। স্টাফ সিলেকশন কমিশন, RRB, এই সমস্ত পরীক্ষাগুলো, এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক যেগুলো, ব্যাংকিং সার্ভিস যেগুলো IBPS হয়, SBI আলাদা করে হয়, বা RBI এর পরীক্ষা হয়, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোর মধ্যে তোমরা মনোনিবেশ করো। SSC RRBর জন্য পড়লে তার সিলেবাস, PSCর সিলেবাস ম্যাক্সিমামটাই সেম, শুধু ব্যাংকেরটা একটু আলাদা। তোমরা যারা পড়াশোনা এখন করছো তাদের মেন ফোকাস হবে SSCর এক্সামের ওপরে, CGL, CHSL, MTS, RRBর যে টেকনিশিয়ান, গ্রুপ ডি। কারণ SSCর অঙ্ক যদি তুমি করো তাহলে তোমার কাছে PSCর অঙ্ক জল ভাত, SSCর ইংলিশ যদি তুমি করো, PSCর ইংলিশ জল ভাত, SSCর রিজনিং যদি করো, PSCর রিজনিং তোমার কাছে ছেলে খেলা মনে হবে। SSCর জিকে যদি পড়ো, SSC এখন যে লেভেলের, যে ডেপথের জিকে আসছে, তার কাছেও PSCর জিকে কিছু না। শুধু PSCর জিকের জন্য দুটো একটা পয়েন্ট তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলো বা মডার্ন হিস্ট্রি বলো, এই ধরনের জিনিসপত্র, ইকোনমিক্সের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো, এই জিনিসপত্রগুলোর উপর একটু এক্সট্রা ফোকাস করতে হয়। এগুলো তোমরা করে ফেলতে পারবে, হিউজ টাস্ক নয়। মেন ফোকাসটা তোমাদের যেন থাকে আজকের পর থেকে SSC এক্সামের প্রতি, CGL, CHSL, MTS সিলেকশন পোস্টের প্রতি, RRB এক্সামসের প্রতি। মেন ফোকাস SSCর জন্য পড়বে, SSCর পরীক্ষা ভালো করে দেবে, লাগে হাত, যা যা তোমার রাজ্য সরকারের রিক্রুটমেন্ট আগামী দিনে হবে সেই পরীক্ষাগুলোও বসবে, আলাদা করে একটু প্রিপারেশান নেবে। এদিকের প্রিপারেশান ভালো থাকলে নো ডাউট PSCর পরীক্ষায় তুমি প্রথম চয়েসে থাকবে, মানে তুমি অন্যদের PhD স্টুডেন্টদের থেকে তুমি অনেক এগিয়ে থাকবে। তার কারণ তোমার লেভেল অফ স্টাডি, তোমার লেভেল অফ সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন PSCর থেকে অনেক হাই। PSC যদি কোয়েশ্চেন টাফও করে, সেটা তোমার যে প্রিপারেশান, SSCর যে প্রিপারেশান, তার তুলনায় অনেক 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 ইজি লেভেলের কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তো যারা এখন বর্তমানে নতুন ক্যান্ডিডেট এই সমস্ত জিনিসপত্র দেখছো, তারা অবশ্যই কম্পিটিটিভ এক্সামের প্রতি হোপ হারিও না। তার কারণ হোপ হচ্ছে আমাদের একমাত্র রাস্তা এবং ভরসা। হোপ রাখো, এই সিচুয়েশান অবশ্যই উন্নতি হবে, এই সিচুয়েশান অবশ্যই বদলাবে। আশা করি আগের মতো আবার সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এবং স্টেট গভর্নমেন্ট এক্সাম নতুন করে পরীক্ষা আগের মতো শুরু হবে এবং অনেক বেশি ফেয়ার, করাপশান লেস এক্সাম হবে এবং সবাই একটু ভালো করে পড়াশুনো করলে, লেগে থাকলে অবশ্যই চাকরি পাবে। আমার প্রচুর স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ডিপার্টমেন্টে চাকরি করছে। আমি নিজে সেন্ট্রাল গভর্নমেন্টে পাওয়ার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের 2-3টে জায়গায় চাকরি পেয়েছি, কারণ আগে অনেক বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হতো, ফেয়ার রিক্রুটমেন্ট হতো। বর্তমানে আমরা জানি যে OBC নিয়ে কোর্টে একটা কেস চলছে, সেটার জন্য কিছু রিক্রুটমেন্ট থমকে রয়েছে। অনেক PSCর অলরেডি বিভিন্ন এক্সামসের একটা ক্যালেন্ডার অলরেডি পাবলিশ করে দিয়েছে, সেই অনুযায়ী সামনে প্রচুর পরীক্ষা আসতে চলেছে। সর্বোপরি 2026 সালে ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ভোট আছে, তো আমরা আশা করতে পারি যে 2025-26-এ কিন্তু হিউজ রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আসবে। SSC বা RRBর সেন্ট্রাল গভর্নমেন্টের তো লাস্ট কয়েক বছর ধরে 20,000, 17,000, 15,000 ভ্যাকেন্সি থাকছেই। এই বছরেও আগামী দিনেও ভ্যাকেন্সি সবসময় থাকবে, কারণ তারাও চায় ভোটে জিততে, রিক্রুটমেন্ট নিতে, চাকরি দিয়ে রিক্রুটমেন্ট নিতে, প্রচার করতে। তো তোমার কাজ হলো এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলো বা বিভিন্ন জায়গায় যে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা বিশাল হিউজ আলোচনা চলছে, সেই সমস্ত জায়গায়
যতটা পারো কম ইনভলভ হও, যতটা পারো কম কমেন্ট করো, যতটা পারো কম ভিডিও দেখো, নিজের পড়াশোনায় ফোকাস করো, নিজেকে তৈরি করো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য, স্টেট গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য নিজেকে 100% প্রস্তুত রাখো, যাতে কখনো যদি একটা হুট করে একটা সুযোগ চলে আসে, ক্লার্কশিপ বলো বা অন্য কিছু একটা সুযোগ চলে আসে, সেই পরীক্ষাটা তুমি নিজের 100% নিয়ে ঝাঁপাতে পারো। এমন যেন না হয় যে সামনে হুট করে একটা রিক্রুটমেন্ট চলে এলো, 2 মাস পরে পরীক্ষা, এই যেমন ধরো এই রিক্রুটমেন্ট হতে চলেছে, যেটা প্যানেল বাতিল হলো, নতুন করে পরীক্ষা হবে, দেখা গেল যে রিক্রুটমেন্টে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সুযোগ আছে অ্যাপ্লাই করার। তখন যেন এমন না হয় যে তুমি ভাবছো যে আমি একটু আগে থেকে পড়াশোনা করলে ভালো হতো, তাহলে আমি এই পরীক্ষাটা ভালো করে দিতে পারতাম, এমন যেন না হয়। সেই প্রিপারেশানটা আগে থেকে করে রাখো, যাতে একটা সুযোগ সামনে এলে তুমি সর্বশক্তি দিয়ে সেটার উপরে ঝাঁপাতে পারো। ঠিক অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে এখন আর কোনো লাভ নেই, তোমাকে যে ফিল্ডেই তুমি থাকবে তোমাকে বেস্ট ক্যান্ডিডেট বা বেস্ট অ্যাসপিরেন্ট হতে হবে। সেইভাবে সেই পদ্ধতি নিয়ে তোমরা প্রত্যেকটা পরীক্ষার ওপরে ফোকাস করো এবং তার সিলেবাস স্কিম এগুলো নিয়ে বসো, নিয়ে নিজের প্রিপারেশানটাকে কমপ্লিট করো। বাকি সমস্ত কিছু এখন তোমরা ছেড়ে দাও, কারণ ওইগুলো ধরে থেকে কোনো লাভ নেই। ঠিক আছে? তো সমস্ত চিন্তা মাথা থেকে দূরে রেখে আমি তোমাদের আবারও বলছি যে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামের উপর ফোকাস করো, তার সঙ্গে স্টেটের যা এক্সাম বেরোবে সেটার জন্য আলাদা করে প্রিপারেশান নিয়ে সেই পরীক্ষাটা বসবে, দেখবে অবশ্যই তোমরা সফল হবে এবং খুব একটা অসুবিধা তোমাদের হবে বলে অন্তত আমার মনে হয় না, আমি কখনো মনে করিনি এরকম জিনিস। ঠিক আছে? তো আশা করি এই সিচুয়েশানের উন্নতি হবে। সবাই ভালো করে পড়াশুনো করো, সামনের অপরচুনিটির জন্য ওয়েট করো এবং নিজের 100% দাও। অবশ্যই অবশ্যই তোমরা সাকসেস ঠিক পাবে, শুধু নিজেদের ডেডিকেশান আর কনসিস্টেন্সি নিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ, গুড লাক।